রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং কর্মকর্তারা স্বীকার করেছেন গাজা যুদ্ধে ইসরায়েলি লক্ষ্যগুলো ব্যর্থ হয়েছে। তারা বলেছেন হামাস শাসক দল এবং প্রতিরোধ সংগঠন দুই রূপেই অক্ষত রয়েছে এবং যুদ্ধবিরতির পরও হামাসের হুমকি অব্যাহত রয়েছে। ইয়েদিওথ আহরনোথ পত্রিকার ফিলিস্তিনি বিষয়ক বিশ্লেষক আভি ইশাখারোফ ইসরায়েলি চ্যানেল 12-কে বলেছেন, ইসরায়েল সরকার 2 বছর আগে হামাসের শাসনকে উৎখাত করার যে প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি। দলটি গাজার শাসক কর্তৃপক্ষ হিসেবে টিকে আছে। ইশাখারোফ বলেন, যুদ্ধবিরতির সময় রাস্তায় রাস্তায় হামাস যোদ্ধাদের সরব উপস্থিতি ছিল। তারা ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিলেন। পরিচয় গোপন রাখতে তাদের মুখে ছিল মাস্ক আর গায়ে প্রতিরক্ষামূলক বর্ম। সেই সঙ্গে তারা কার্যকর শাসনও প্রদর্শন করেছেন। তিনি আরও বলেন, শাসক শক্তি হিসেবে হামাসের এই দীর্ঘস্থায়ী উপস্থিতি বর্তমানে মাঠের অস্বীকার্য বাস্তবতা। একইভাবে ইসরায়েলি সাংবাদিক ও লেখক হাইম লেভিনসন তার পর্যবেক্ষণে বলেছেন, হামাস একটি সুসংগঠিত সংগঠন হিসেবে টিকে আছে, যা একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। তিনি উল্লেখ করেন, 2 বছরের কঠিন যুদ্ধের পরও এই সংগঠন নিবেদিত প্রাণ যোদ্ধাদের নিয়ে একটি সম্পূর্ণ এবং সুশৃঙ্খল সামরিক কাঠামো বজায় রেখেছে এবং এটিকে ভাঙা সম্ভব হয়নি। এদিকে রিজার্ভ মেজর জেনারেল ইতসাক ব্রিক i24 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে রক্ষা করেছেন, যা তিনি অলৌকিক কোনো কিছুর চেয়ে কম নয় বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন, আজ যারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছেন, আমি তাদের সবাইকে সেনাপ্রধান আয়াল জামিরের কথা মনে করিয়ে দিতে চাই এবং আমি তার আগেই বলেছিলাম গাজা একটি মৃত্যু ফাঁদ। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে পরাজিত করতে সক্ষম ছিল না। ব্রিক উল্লেখ করেন, সেনাবাহিনী বন্দীদের মুক্ত করার জন্য বর্বর শক্তি ব্যবহার করতে পারে না। আমরা এরই মধ্যে বিশ্বের সমর্থন হারিয়েছি এবং এখন আমরা চারপাশে বাড়তে থাকা হুমকিগুলোর মোকাবেলা করার সক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছে। যুদ্ধ বন্ধ করার এটি অতুলনীয় সুযোগ বলে বর্ণনা করেন তিনি। হামাসের বিষয় বলতে গিয়ে ব্রিক বলেন, যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়ে গেছে, কিন্তু হামাস নিরস্ত্র হবে না। এর চেয়েও বড় বিষয় হলো আমাদের চারপাশে যে বিপদগুলো উদ্ভূত হচ্ছে তা এর চেয়েও বড় হুমকি। হিজবুল্লাহ নিরলসভাবে পুনরায় অস্ত্র সজ্জিত হচ্ছে এবং ইসরায়েলের গুরুতর সামরিক পদক্ষেপও এই প্রক্রিয়াকে থামাতে পারবে না। সংগঠনটি সত্যিকারের বড় শত্রুতে রূপান্তরিত হচ্ছে। ব্রিকের বক্তব্যের প্রতিধ্বনি করে i24 নিউজের এক সাংবাদিক নিশ্চিত করেছেন, কার্যত গাজাকে নিরস্ত্র না করেই যুদ্ধ শেষ হয়ে গেছে। হামাস তার নেতৃত্বকে অক্ষত রেখে একটি কার্যকর সংগঠন হিসেবে রয়ে গেছে এবং টানেল নেটওয়ার্ক এবং সমগ্র সেক্টরের ওপর তাদের সামগ্রিক নিয়ন্ত্রণ বজায় রয়েছে। তিনি বলেন, বিকল্প কোনো শক্তির অনুপস্থিতির কারণে হামাস উপত্যকার সম্পূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাবে। তিনি মনে করিয়ে দেন, হামাস কিন্তু নিরস্ত্র হওয়া, পুনরায় অস্ত্র সংগ্রহ বন্ধ করা, অস্ত্র উৎপাদন বন্ধ করা বা টানেল খোঁড়া বন্ধ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন যৌথ বিবৃতিতে গাজার ভবিষ্যৎ শাসন এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। সংগঠনগুলো স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে যে কোনো বিদেশি ট্রাস্টিশিপ প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছেন, গাজার ভবিষ্যৎ শাসন, এর প্রশাসনিক কাঠামো এবং প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারণের বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনিদের নিজেদের মাধ্যমে নির্ধারিত হবে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো মিশরের সহযোগিতায় তাৎক্ষণিক ও বড় পরিসরে জাতীয় সম্মেলন ডাকার জন্য কাজ করছে বলে জানিয়েছে। এই সভার মূল লক্ষ্য হল ফিলিস্তিনি অবস্থানকে একীভূত করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা। বিবৃতিতে ফিলিস্তিনের সব শক্তি ও সংগঠনকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক ধারা শুরু করার জন্য জাতীয় দায়িত্ববোধ ও ঐক্যের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। তবে তারা পুনর্গঠন, পুনরুদ্ধার এবং উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আরব ও আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান। সংগঠনগুলো নিজের ভূমির ওপর ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছে, দখলদারিত্ব অপসারণ, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মতো তাদের মৌলিক অধিকারগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সব ধরনের প্রতিরোধ অব্যাহত
অব্যাহত থাকবে। যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের দখলদারিত্বের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়। তাদের মতে এই চুক্তি ফিলিস্তিনিদের স্থানান্তর এবং প্রতিরোধ সংগ্রাম উপড়ে ফেলার লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলো জোর দিয়ে বলেছে, আলোচক দল ফিলিস্তিনি জনগণের উপর ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের দাবির ভিত্তিতে কাজ করেছে এবং দখলদারিত্বের ক্রমাগত বাধার পরও চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে সক্ষম হয়েছে। এই চুক্তি আংশিকভাবে আমাদের জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে এবং ইসরায়েলের কারাগার থেকে শত শত বীর নারী পুরুষ বন্দীকে মুক্ত করতে সফল হয়েছে। তবে ফিলিস্তিনি সংগঠনগুলো সতর্ক করেছে, চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য এখনও গভীর সতর্ক এবং পর্যবেক্ষণ প্রয়োজন। তারা ইসরায়েলকে চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলতে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনগুলো ফিলিস্তিনি জনগণের দৃঢ়তা এবং সহনশীলতার প্রশংসা করে বলেছে, প্রতিরোধ যোদ্ধা এবং সমস্ত ফিলিস্তিনিদের অবিচলতা জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনকে তারা জোরপূর্বক স্থানান্তর প্রত্যাখ্যানকারী জনগণের ইচ্ছার উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তারা ইয়েমেন, লেবানন, ইরান এবং ইরাকের সমর্থনকারী ফ্রন্টগুলোকে গর্ব ও সম্মানের সঙ্গে অভিনন্দন জানান। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার এবং তুরস্কের বিশাল প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে অভূতপূর্ব বৈশ্বিক সংহতি আন্দোলন দেখা দিয়েছে তাকে অত্যন্ত মূল্যবান বলে অভিহিত করেন। তাদের মতে এটি নিশ্চিত করে যে ইসরায়েল এখন বিচ্ছিন্ন এবং এই বিচ্ছিন্নতা আরও বাড়বে। তারা বলেন, ফিলিস্তিন ও গাজার প্রতি বিশ্বের মুক্তিকামী মানুষের সংহতি একটি শক্তিশালী বার্তা দিয়েছে যে ফিলিস্তিনি ইস্যু এখন বৃহত্তম বৈশ্বিক রাজনৈতিক এবং মানবিক সংকট। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর এবং বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনির বাড়িঘরে ফেরা শুরু হওয়ার পর শুক্রবার মুখপাত্র আবু ওবায়দার আগের একটি ভাষণের অংশবিশেষ প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। পুরো যুদ্ধ জুড়ে নিজের মুখ আড়াল করে রাখা আবু ওবায়দা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। বড় কোনো ঘটনা বা বিজয়ের মুহূর্তে সম্প্রচারিত তার বক্তব্য গাজা এবং বাইরের ফিলিস্তিনিদের জন্য কৌশলগত গুরুত্ব বহন করত। 18 জুলাই দেওয়া ভাষণে আবু ওবায়দা বলেছিলেন, আমরা আমাদের মহান, ধৈর্যশীল, অবিচল এবং বিজয়ী জনগণকে সশ্রদ্ধ সালাম জানাই এবং আমাদের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে তাদের জন্য সর্বোচ্চ সম্মান ও সুসংবাদের কথা মনে করিয়ে দিতে চাই। আগে কিংবা পরে আল্লাহর আদেশ আসবে এবং সেই দিন মুমিনরা আল্লাহর সাহায্য ও বিজয় পেয়ে আনন্দিত হবেন। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। তার এই কথাগুলো ফিলিস্তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 2 বছরের অবিরাম বোমা বর্ষণের পর হাজার হাজার পরিবার গাজা সিটির ধ্বংসস্তূপ পার হয়ে তাদের ঘর বাড়িতে ফেরার সময় সেই কথাগুলো গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছে। 2 বছর ধরে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গাজা উপত্যকার উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী এই গণহত্যার শিকার হয়ে 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,70,000 মানুষ আহত হন। নিহতদের মধ্যে 460 জন অবরোধ চলাকালীন অনাহারে মারা যান, যাদের মধ্যে শিশু 154। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ শুক্রবার জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ইয়েলো লাইন পর্যন্ত ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। তিনি এক্সে লেখেন, সেন্টকম নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থানীয় সময় শুক্রবার দুপুর 12টায় ইয়েলো লাইন পর্যন্ত প্রথম ধাপের প্রত্যাহার সম্পন্ন করে। তিনি আরও বলেন, বন্দীদের মুক্তি দেওয়ার জন্য 72 ঘন্টার সময় গণনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী চুক্তি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যে হামাস 20 জন জীবিত বন্দীকে মুক্তি দেবে এবং 28 জন মৃত বন্দীর দেহাবশেষ হস্তান্তর করবে। তবে আনাদুলু বার্তা সংস্থার মতে চুক্তির শর্তাবলীতে মৃত বন্দীদের দেহাবশেষ খুঁজে বের করার ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় গ্রেফতার হওয়া 1700 জন বন্দীও মুক্তি পাবেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেভারিন বলেছেন, আমাদের বাহিনী গাজার ইয়েলো লাইন বরাবর অবস্থান করছে এবং সেনারা যে কোনো হুমকি দূর করতে কাজ করবেন। তিনি বলেন, 72 ঘন্টার সময়কাল শুরু হয়েছে, যার মধ্যে আমাদের বন্দীদের মুক্তি দেওয়া হবে। আমরা গাজায় আটক বন্দীদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডেভারিন বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, বড় চ্যালেঞ্জ বাকি আছে। এর আগে ইসরায়েল শুক্রবার ঘোষণা করে স্থানীয় সময় দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এদিন ভোরের দিকে
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সরকার আনুষ্ঠানিকভাবে গাজার যুদ্ধ শেষ করা এবং বন্দীদের ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রস্তাব অনুমোদন করেছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে বন্দী জীবিত ইসরায়েলিদের আগামী সোমবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন খুব কম মানুষই জানেন। বন্দীদের ফিরিয়ে দেওয়া হবে। 28টি মরদেহ পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমি ইসরায়েলে যাব, নেসেটে বক্তব্য দেব, মিশরেও যাব। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। বোমাবর্ষণ বন্ধ এবং ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার গাজার বিভিন্ন হাসপাতালে 150টি লাশ আনা হয়, যার মধ্যে 135টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। ওয়াফার তথ্য অনুযায়ী 43টি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল শিফা হাসপাতালে, 60টি মরদেহ একই অঞ্চলের আল আহলি আরব হাসপাতালে, 4টি নুসেইরাতের আল আওদা হাসপাতালে, 16টি দেইর আল বালার আল আকসা মার্টার হাসপাতালে এবং 32টি লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন বিশিষ্ট ছড়াকার এবং সমকালীন বিশ্লেষক জনাব জগলুল হায়দার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এবং আপনাদের দর্শকের জন্য আসসালামু আলাইকুম। আপনি বেশ কিছুদিন আমেরিকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন। এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সে কারণে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতেই ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে সমসাময়িক একটা বিষয় ঘটেছে, সেটি হচ্ছে গ্লোবাল সামুদ ফ্লোটিলা, একটা বিশাল জাহাজের বহর, সেটা ফিলিস্তিন অভিমুখে গিয়েছিল এবং এরই মধ্যে ইসরায়েলি বাহিনী কর্তৃক সেটি ক্যাপসাইজ হয়েছে, সেটি আপনি জানেন। আমরা এই ঘটনার আদ্যপান্ত আপনার কাছে জানতে চাই। এটা গ্লোবাল সামুদ ফ্লোটিলা যেটা আমরা এইবার দেখতেছি, এটা একদম সাম্প্রতিক উদ্যোগ না। যদি এই উদ্যোগটা 25-এর মাঝামাঝিতে 2025-এর, কিন্তু এই উদ্যোগটা আগে থেকেও ছিল। যেমন গাজাকে যখন অবরোধ করার বিষয় 2006-এর দিকে ছিল, তারপর 2010-এর দিকে ছিল এবং আরও কয়েকবারই আমরা এটা দেখছি। এখন যে ধরনের মানবিক বিপর্যয় এবং একটা ভূখণ্ডকে যেভাবে জবরদখল করা এবং সেইখানে জবরদখলের মধ্য দিয়ে যে মানবিক যে সংকটগুলো তৈরি হয় এবং বিশেষ করে এইবার যেটা হয়েছে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে, এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বিশ্বের আমরা দেখছি যে রাষ্ট্রশক্তিগুলোর যে ভূমিকা থাকা উচিত ছিল এরকম একটা মানবিক বিপর্যয়ের মধ্যে, সেটার ঘাটতি ছিল। বা আমাদের প্রত্যাশিত বিভিন্ন দিক থেকে, পশ্চিম বলেন, মুসলিম বিশ্ব বলেন বা বিভিন্ন দেশ থেকে আমরা দেখছি যে ধরনের উদ্যোগ আর মানুষ প্রত্যাশা করতেছিল বা যে ধরনের উদ্যোগ প্রয়োজন ছিল গাজার জন্য, সেটা কিন্তু দৃশ্যমান হয় নাই। আর ঠিক এই মুহূর্তে এই গ্লোবাল সামুদ ফ্লোটিলা বা এই যে ফ্রিডম ফ্লোটিলা, যেটা এই বিশ্ব নাগরিক আমি বলবো যে বিভিন্ন দেশের, এখানে শুধু মানে কোনো নির্দিষ্ট একটা দেশের না, সম্ভবত 50টার মতো দেশের বিশিষ্ট নাগরিকরা, এর মধ্যে এই যে গ্রেটা থুনবার্গ, যে আমাদের বর্তমান সময়ের বিশ্বের মানবিক আন্দোলনের একজন নেত্রী হিসেবে খুব পরিচিত, তাই না? ওনার নেতৃত্বেই এই ঘটনাটা হচ্ছে এবং যারা অংশ নিচ্ছেন তারাও বিভিন্ন দেশের খুবই বিশিষ্ট জনরা অংশ নিচ্ছে। আমাদের দেশ থেকে আমার শহীদুল আলমকে দেখলাম, শহীদুল ভাই আছেন। তো এই উদ্যোগটা সেই দিক থেকে ওই যে ঘাটতিটা, এটা কিছুটা হলো এটার পূরণ ঘটাইছে এটা। কিন্তু ওখানকার দখলদার বাহিনী যারা, তারা এইবারও যে ভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করছে, আটকে দেওয়ার চেষ্টা করছে এবং শেষমেশ আমরা দেখছি আটকে দিয়েছে। মানে ইটালি, স্পেন এবং টিউনিশিয়া থেকে যে সমস্ত জাহাজগুলো গেছে, প্রায় 44টার মতো জাহাজ, তার মধ্যে সম্ভবত 43টা জাহাজকে আটক করে, শেষে একটা জাহাজ হয়তো ছিল। তো কিন্তু এর মধ্যে আবার পরিস্থিতির কিন্তু একটা পরিবর্তনও কিন্তু আছে, যে দখলদার কিন্তু তার মধ্যে কিন্তু ভয়ের সঞ্চার ঘটছে,
যেমন ধরেন 2010 সালে যখন এরকম একটা অভিযান ছিল, সেই সময় কিন্তু সেটার উপর যে বোম্বিং করা হলো সেখানে কিন্তু 10 জন লোক মারা গেছিল। কিন্তু এবার কিন্তু আমরা সেই ধরনের ঘটনা ঘটাইতে দেখি নাই। তো যেটা দেখি নাই এটাকে আমি এক ধরনের ইমপ্রুভমেন্ট মনে করি। অর্থাৎ বিশ্বের যে জনশক্তি, মানুষের যে শক্তি, সেই শক্তিটা প্রকাশ হচ্ছে এবং সেই শক্তির কাছে দখলদার শক্তি তারা ভয় পাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, বা তাদের অ্যাকশনে আগের মতো কিন্তু ওই অল আউট অ্যাকশন বা তাকে ভেঙে চলে দেওয়ার মতো অ্যাকশন কিন্তু তারা যেতে পারে নাই। এটা আমার কাছে এটা একটা লক্ষণীয় ব্যাপার মনে হচ্ছে। এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ যদি এটা শেষ হয়ে যাবে না, এই যে কারণ শেষ হয়ে যাবে না সেটাও আমরা দেখলাম যখন ওখানে জাহাজ আটক হচ্ছে, তখন কিন্তু ইতালির রাজপথে, স্পেনের রাজপথে বা বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং পশ্চিমা দেশগুলোতে বিক্ষোভ হওয়া অন্যান্য দেশের থেকে বিক্ষোভ হওয়ার চাইতেও কিন্তু তারা এক ধরনের আপনার কী বলেন নিউজের ক্ষেত্রে গুরুত্ব থাকে, অন্যান্য নানানভাবে এটার গুরুত্ব থাকে, কারণ এটা সাধারণত হয় না, ওটা হয় না। তো এটা একটা চাপ তৈরি করে। তা আমি মনে করি এটা যদি অব্যাহত থাকে, এইবার ব্যর্থ হলো, আবার হবে এবং এর থেকে জাতিসংঘের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে বা আন্তর্জাতিক আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, তারা তখন এই উদ্যোগটাকে আরও জোরালো করবার জন্য বা বিভিন্ন রাষ্ট্রশক্তি যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে চায় তারা আরও সাহসিকতার সাথে দাঁড়াতে পারবে। না, আপনি যথার্থ বলেছেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনগুলোতে এমন গ্লোবাল সামুদ্র ফ্লোটিলা আরও বেশি অভিযান ফিলিস্তিনের অভিমুখ হোক। আমার প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনের অনেক আইনজীবী আসলে বলেছেন যে তারা অভিযোগ আনছেন যে ইসরায়েলি বাহিনী যে জলদস্যুতা করেছে সেটি তো একেবারেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেই বিষয়টা নিয়ে আসলে আপনি কি মনে করছেন? আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো অবশ্যই, কিন্তু লঙ্ঘন তো আজকে না, এটা তো 47-এর পর থেকেই যে বিভিন্ন সময়ে আমরা দেখছি যে আন্তর্জাতিক আইনগুলোকে লঙ্ঘন করা হচ্ছে এবং সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে হয়তো যে সমস্ত আন্তর্জাতিক বডিজ আছে, যেমন জাতিসংঘ প্রধান বা আরও অন্যান্য যে সমস্ত সংস্থা আছে, তাদের পক্ষ থেকেও যে ধরনের ভূমিকা থাকার কথা ছিল আমরা সেই ধরনের ভূমিকা দেখি নাই। কিন্তু আবার কোনো কিছুই হয়তো একেবারে নিন্দার বাইরে যায় নাই, নিন্দা করা হয়েছে। কিন্তু আমাদের এখানে কিন্তু ওই জন্য আমরা অনেক সময় বলি যে জাতিসংঘ তো বড় জোর নিন্দা করতে পারবে, কিন্তু কার্যকর কোনো প্রতিরোধ করা হয় নাই। তো এখন আমরা আশা করব যে আমরা একটা নতুন পরিস্থিতির মধ্যে উপনীত হয়েছি। আজকে 2 বছরের মতো যুদ্ধ চলতেছে, যে লক্ষ্যটা ইসরায়েলের ছিল সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হয় নাই। ফিলিস্তিনকে বা গাজাকে তারা পরিপূর্ণরূপে দখল করতে পারে নাই, সেখানে প্রতিরোধ এখনও রয়ে গেছে। তো সুতরাং এই অবস্থায় ইতিমধ্যে আবার যুদ্ধবিরতির একটা সর্বশেষ যে আমরা লক্ষণ দেখতেছি এবং যেখানে হয়তো উভয় পক্ষ সম্মতি দিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। কথা বলেছে হামাসও এক শর্ত সাপেক্ষে বা যেভাবে হোক তারাও এটা আছে। তো এইটা একটা পরিস্থিতি উত্তরণের দিকে আমাদেরকে নিতে পারে এবং আলটিমেটলি যদি ফিলিস্তিনিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে হয়তো আমরা পরিপূর্ণ শান্তির দিকে শান্তি আশা করতে পারি না। এবং সেই কারণেই এই ফিলিস্তিনের একটা স্বাধীন রাষ্ট্র গঠন বা একটা স্বাধীন রাষ্ট্র হওয়া এখন একেবারে জরুরি হয়ে পড়ছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা আন্তর্জাতিক আইন নিয়ে কথা আমি বলেছি, আপনিও বললেন, কিন্তু এই আন্তর্জাতিক আইনের পরিভাষাটা আমাদের মতো এই অনুন্নত দেশগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আমরা আন্তর্জাতিক আইনের যে প্রয়োগ বা এই আবিধানিক যে শব্দ, এটির প্রায়োগিক ব্যবহার আসলে পশ্চিমাদের কাছে আমরা দেখিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল, তারা সবসময় আন্তর্জাতিক আইন উপেক্ষা করেই কিন্তু তাদের যে আগ্রাসন, তাদের যে অভিযান সেগুলো অব্যাহত রাখছে। তার মানে কি তারা আন্তর্জাতিক কোনো ধরনের আইনের তোয়াক্কা করছে না? আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না হয়তো আমি সরাসরি বলবো না, তবে আন্তর্জাতিক আইনকে হয়তো ক্লাসিফাইড, মানে যেই বিষয়গুলো হয়তো তাদের জন্য কখনো কখনো বিব্রতকর হয়ে যায়, হয়তো সেই ব্যাপারগুলোতে একরকম ভূমিকা থাকে, আবার যে বিষয়গুলো বিব্রতকর নয় সেগুলোতে একরকম ভূমিকা থাকে। এইটা বৈসাদৃশ্য আছে। কিন্তু এর মধ্যে আবার কথা আছে, যদি মানে যুক্তরাষ্ট্রের কথা বলেন, যুক্তরাষ্ট্র কিন্তু অনেক মানবাধিকার গ্রুপ বলেন বা অনেক নাগরিক শক্তি বলেন, নাগরিক সমাজ বলেন, তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু প্রচণ্ড রকম সোচ্চার আছে। এবং আমরা সেটা দেখতে পাইছি যে ফিলিস্তিনে যখন এই রকম গণহত্যা চলতেছে,
সেই সময় কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্টলি যদি আওয়াজ তুলে থাকে, প্রতিবাদ তুলে থাকে, প্রতিরোধ তুলে থাকে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি এই ঘটনা, তাই না? তো সেইখানে এইগুলা নিয়ে সেখানেও সমালোচনা আছে, সেখানেও এর বিরোধিতা আছে। এখন সামগ্রিকভাবে আমরা সবাই যদি চাপ তৈরি করতে না পারি, বিশ্ব জনমতের চাপ যদি তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে যে কায়েমি গোষ্ঠী যারা থাকে তারা তাদের বিষয়গুলোকে সুবিধাজনকভাবে ডিল করতে চায়, তাদের ফেভারে ডিল করতে চায়। যেমন আন্তর্জাতিক আদালত কিন্তু ইসরায়েলকে কিন্তু সাব্যস্ত করছে, দোষী সাব্যস্ত করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করছে, কিন্তু সেটাকে এক্সিকিউট করা, অর্থাৎ এই যে রায় হলো সেই রায়কে কীভাবে এক্সিকিউট করতে হবে, এই জন্য সবার সম্মিলিত চাপ লাগবে। আমরা হয়তো এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে পারবো, কিন্তু আমরা যদি নিজেরা, যেমন আমরা মুসলিম বিশ্ব, আরব বিশ্ব বলেন বা আরও অন্যান্য বলেন যারা, আমরা যদি যথার্থ চাপ তৈরি করতে পারি, তাহলে কিন্তু একসময় ওই পক্ষ কিন্তু পিছিয়ে যাবে। তো এই চাপটা তৈরি হওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি যে এই আন্তর্জাতিক আইন, এটার পাশাপাশি মানবাধিকার একটা শব্দ আছে, আবিধানিক শব্দ। আমরা দেখি যে পশ্চিমারা মানবাধিকার নিয়ে সবসময় খুবই সিরিয়াস, এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সংগঠন আছে যারা প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে তারা রিপোর্ট তৈরি করে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু আমরা দেখেছি কি, এই যে ফিলিস্তিনে বা গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় হচ্ছে, সভ্যতার সবচেয়ে কঠিনতম, সবচেয়ে দুঃখজনক একটা যে মানবিক বিপর্যয় হচ্ছে, সে ব্যাপারে তারা একেবারেই হচ্ছে নিশ্চুপ। তার মানে এই যে মানবাধিকার ব্যাপারটা নিয়েও কিন্তু তাদের দ্বিচারিতা আছে, এবং এই ঘটনায় কিন্তু অনেকটা বলা চলে যে তাদের যে মুখোশ উন্মোচিত হয়েছে। আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক আইন এই পরিভাষার মতো কি মানবাধিকার শব্দটাও তাদের কাছে দ্বিচারিতার পরিভাষা? এটা বলা যায়, কিন্তু আমি এটা সরাসরি আবার মানে বলাও যাচ্ছে না, কারণ মানবাধিকার যে সংস্থাগুলো কিন্তু কাজ করে, তারা কিন্তু আওয়াজ তুলে, আওয়াজ রাখে। এখন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি দেখেছেন গেল 2 বছরে নির্বিচারে যে গণহত্যা হয়েছে, একটা শহরকে ধ্বংস করা হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, ক্ষুধার্ত শিশুরা মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে বম্বিং করা হচ্ছে, কিন্তু কোথায় পশ্চিমাদের মানবিকতা? যেখানে একটা মানুষের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা অন্যান্য দেশগুলো অনেক বেশি কনসার্ন, কিন্তু আমরা সেভাবে কি দেখেছি যে ফিলিস্তিনের পক্ষে পশ্চিমা কোনো দেশ সেভাবে করে বুক চেতিয়ে দাঁড়িয়েছে? আপনি কি দেখাতে পারবেন? না, এটা ঠিক আছে যে আপনার রাষ্ট্রশক্তিগুলোর কথা যদি বলেন, যে সরকারগুলোর ভূমিকা যদি বলেন, তাহলে সেই ভূমিকাগুলো আমরা যেরকম প্রত্যাশা করি সেরকম না। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এর মধ্যে কথা বলে, মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সেই সরকারগুলোর উপরে চাপ প্রয়োগ করে। হয়তো সেই আমরা যতটা আশা করি সেটা হয় না, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো একদম চুপ হয়ে থাকে, এটা বলা যায় না এটা। এবং মানবাধিকার সংস্থাগুলো দেখেন যে ভূমিকাটা রাখে, যে রিপোর্টগুলো যে করে, আমাদের দেশে কি হয়, যখন সরকার আসে, আমেরিকা কিন্তু এটা একটা বিশ্বব্যাপী প্র্যাকটিস করে। এই প্র্যাকটিসের কিন্তু আমরা সমালোচনাও করি, কিন্তু এর কিন্তু অনেক ভালো দিকও আছে, আমরা সেই জিনিসটা খেয়াল করি না। যেমন ধরেন যে আজকে বিএনপি আমাদের দেশে দেখেন যে 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন আমেরিকা ওই বছর 92 সালে যে মানবাধিকার রিপোর্ট দিল, প্রথমেই বিএনপি হইচই করে ফেললো যে এটা তো এই আমেরিকার মানবাধিকার। আবার ঠিক 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন আবার আওয়ামী লীগ বলে যে এটা বিএনপির লোকজনরা এগুলো মানবাধিকার করায়। প্রতিবারই কিন্তু এটা হয়। এখানে খুবই সামষ্টিক, খুব ছোট্ট হয়তো বা একটা গ্রুপ অফ পিপল হয়তো বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যেখানে সভ্যতার সবচেয়ে কঠিনতম একটা সংকট, মানবিক বিপর্যয় আমরা দেখলাম ফিলিস্তিনে কিংবা গাজা উপত্যকা যদি আমরা বলি, তো সেক্ষেত্রে কার্যকর উদ্যোগ কি আপনার চোখে পড়েছে আসলেই? হ্যাঁ, তারা সত্যিকার অর্থে সারা দুনিয়াব্যাপী তারা মানবাধিকার চর্চা করে, তারা মানবাধিকার ব্যাপার নিয়ে খুব বেশি সিরিয়াস, কিন্তু আমরা কি দেখি যে এই মানবাধিকার সংগঠনগুলি সত্যিকার অর্থে এই মানবিক বিপর্যয়ের জন্য তারা কাজ করে? আমাদের এখানেই দেখেন যে আমাদের এখানে গত 15 বছর যখন আমরা এই যে ফ্যাসিজমের মধ্যে ছিলাম, তখন কি তারা মানবাধিকার সংগঠনগুলো তো ব্যাপক ভূমিকা রাখছে।
আমরা তো এটা অস্বীকার করতে পারবো না। আবার ধরেন যে এখনও যদি মানবিক বিপর্যয় ঘটে, এখনও কিন্তু তারা ভূমিকা রাখবে। এখন আবার আমরা হয়তো অন্যভাবে বলবো যে ওই যে এরা তার মানে এটা তাদের স্বার্থের কারণে হয়তো আমাদের এই অঞ্চলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে যৌথ হবে, আপনি দেখছেন যে এই যে আগ্রাসন, ফিলিস্তিন উপত্যকায় যে আগ্রাসন, এটি একদমই বলা যায় যে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে সরাসরি ইসরায়েল এই গেল 2 বছর দেখে নির্বিচারে তারা গণহত্যা চালিয়েছে। তো সেক্ষেত্রে যেই মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্র ভিত্তিক, তারা কি সত্যিকার অর্থে এই গাজার বা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি কিংবা এই যে আগ্রাসন থামানোর জন্য, কিংবা আপনি জানেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে ত্রাণ নিতে গিয়ে সেখানে শিশুরা মারা গেছে, হতাহত হয়েছে এবং প্রতিনিয়ত তারা তাদের খাদ্য পাচ্ছে না। তো এর চাইতে মানবিক বিপর্যয় আর কিছু হতে পারে নিঃসন্দেহে। তো আমি সেটাই বলছিলাম যে তার মানে কি এই মধ্যপ্রাচ্য সংকটে তাদের স্বার্থের কারণেই তারা নির্বিচারে এইরকম গণহত্যা চালাচ্ছে, তাই নয় কি? ইসরায়েল তার স্বার্থে এটা করতেছে। ইসরায়েল যেহেতু মধ্যপ্রাচ্যে আরব একটা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় না, ফিলিস্তিনিদের এক্সিস্টেন্সই চায় না, সেই কারণেই ইসরায়েল এটা করতেছে। এবং ইসরায়েলের সঙ্গে তার পশ্চিমা মিত্ররা স্বাভাবিকভাবে তাদের সঙ্গে হয়তো থাকতেছে, কিন্তু মূল ঘটনাটাগুলো ঘটাচ্ছে হলো ইসরায়েলই ঘটাচ্ছে। এবং সেইখানে তাদের মধ্যে অনেক সময় কনফ্লিক্ট হয়, তাদের মধ্যে মতদ্বৈততা হয়, কীরকম করবে না করবে এগুলো নিয়েও কিন্তু আমরা বিতর্ক বাস দেখি আর কি। হ্যাঁ, তবে মানবাধিকার সংস্থার কথাগুলো আমি বলি যে মানবাধিকার সংস্থাগুলো একবারে কিচ্ছু করে না, এটা বলা যাবে না। তারা কিছু কিছু করে, এখন কোন মাত্রায় করে, কোন মাপে করে, বা আমরা কতটুকু করা উচিত, আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ তো আমাদের দরকার। যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির উত্তরণ না ঘটছে ততক্ষণ পর্যন্ত মানবাধিকার সংস্থা অনেক কিছুও করে, তারা আমাদের কাছে এটা কোনো কিছু করা হয় না। হ্যাঁ, আবার যদি পরিস্থিতির উত্তরণ ঘটে, আজকে যদি আর গাজার একটা শিশু যদি নিহত না হয়, একটা শিশু যদি না খেয়ে না মারা যায়, তাহলে আমরা বুঝবো। বা যদি আজকে ফিলিস্তিনের মানুষ যদি তাদের স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে পারে, তাই যদি তাদের রাষ্ট্রের ভেতরে নিজের স্বাধীন সত্তা হিসেবে, তাহলে আমরা এটা সাকসেস দেখতে পারবো। এখন এটা যতদিন না হচ্ছে ততদিন তো অবশ্যই আমাদের এই অভিযোগের তীর ওইদিকে থাকবে। আসলে খুবই দুঃখজনক ব্যাপার। পশ্চিমাদের এই দ্বিচারিতা আসলে আমরা সবসময় দেখেছি। আমরা আসলে পশ্চিমাদের নিয়ে কথা বললাম, আমরা একটু আমাদের নিজেদের ভিতরেই কথা বলতে চাই, বিশেষ করে আরব বিশ্ব বা মুসলিমদের ভূমিকা এই গাজা উপত্যকা নিয়ে আসলে কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে এই যে গাজা সংকট আজকে দীর্ঘদিন ধরে আপনি দেখছেন মধ্যপ্রাচ্যে একটা বিশাল সংকট, কিন্তু মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো আছে, তাদের রাজা বাদশারা, আমরা তো সমালোচনা করি নেতানিয়াহু কিংবা ট্রাম্পের বা অন্যান্য আরব পশ্চিমাদের, কিন্তু আমাদের এই যে আরব দেশগুলোর রাজা বাদশারা, তাদের ভূমিকাটা কি আসলে এই সংকট উত্তরণের জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বা ফিলিস্তিন সংকট উত্তরণের জন্য এই আমাদের আরবদের রাজা বাদশাদের কি ভূমিকা, সেটি নিয়ে আপনি কি মনে করেন? আরবদের ভূমিকা প্রথমত হতাশজনক, তারপর নেক্কারজনক। কারণ যে আমার যখন সমস্যা, আমার ভাই যখন বিপদে, তখন তো আমার দায়িত্ব অনেক বেশি। এখন পশ্চিমারা তো তারা একটা আদার, আমাদেরকেও তারা আদার মনে করে, আমরা আদার, এইভাবে তো। কিন্তু আরবরা তো এটা আরবদের নিজস্ব ভাই। ফিলিস্তিনিরা আজকে নির্যাতিত, নিপীড়িত আজকে 75 বছর যাবৎ। হয়তো আগে অতীতে আমরা দেখছি যে 50-এর দশকে, তারপরে 66-তে, 73-এ কিছু কিছু যুদ্ধ যেগুলো হয়েছে, আরবরা একত্র হয়ে করার চেষ্টা করছে, কিন্তু সেই ধরনের উদ্যোগ কিন্তু আমরা এখন কিন্তু আরবদের মধ্যে সেটা দেখি না। এমনকি কূটনৈতিক ক্ষেত্র, আগে যেখানে কূটনৈতিকভাবেও যে ভাবে এটার বিরোধিতা করা হয়েছে, সেই শক্তিটাও আগের থেকে অনেক কমে গেছে। 73-এ আমাদের মনে আছে যে আমরা তো তখন ছোট, কিন্তু পরে আমরা শুনছি যে একটা খুব বিখ্যাত একটা ঘটনা ওই সময়কার, যে তৈলাস্ত্র ব্যবহার করা, যেটা তেল কি বয়কট বা অবরোধ আর কি, অর্থাৎ তেল সরবরাহ, তেল বিক্রি বন্ধ করে দেওয়া। এবং এটা কিন্তু পশ্চিমা বিশ্বকে কিন্তু বিশাল একটা মানে আঘাত ছিল কিন্তু ওই সময়, আচমকা। তো এখন তো সেগুলোও নাই। এখন নাই কারণ হচ্ছে ওই যে আপনি একটাকে বললেন যে রাজা বাদশাহ, যেহেতু আমির শাসিত, শেখ শাসিত যে দেশগুলা, আরবে যেহেতু গণতন্ত্র নাই,
জনগণ যে মুসলিম মানে ভ্রাতৃত্বের যে জায়গাটা সেটা কিন্তু সবারই আছে। বাংলাদেশের একজন মুসলমান আঘাত পেলে হয়তো আফগানিস্তানের, পাকিস্তানের বা সৌদির বা ইরাকের মুসলমানের সেই আঘাতটা লাগে। একটা রোহিঙ্গা যখন এখানে আঘাতগ্রস্ত হয় বা একটা রোহিঙ্গা যখন বিতাড়িত করা হয় তখন হয়তো একজন তুর্কির মুসলমানের মধ্যে এটা লাগে। এটা আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন এই যে ফিলিস্তিনিরা বিপদগ্রস্ত তখন মুসলিম শাসকদের, কারণ আলটিমেট একটা তো করে শাসক, জনগণ তার অ্যাক্ট করতে পারতেছে না, জনগণ তার মতামত জানাইতে পারতেছে। এখন যে অ্যাক্ট করার কথা শাসকদের, সেই শাসক জর্ডানের বাদশার কী অবস্থা আমরা দেখছি, সৌদিতে দেখলাম, আমরা অন্যান্য সব দেশেই প্রায় কম বেশি এই আরব যে শেখ শাসিত যে সমস্ত দেশগুলা সেখানে একই অবস্থা দেখাচ্ছে। এবং এটার একটা সমস্যা হচ্ছে যে ওই যে গণতান্ত্রিক না থাকা, মানুষের রিপ্রেজেন্টেশন না থাকা, মানুষের শক্তিকে প্রকাশ করবার উপায় না থাকার কারণে যারা শাসক গোষ্ঠী আছে তারা নিজেদের সুবিধা মতো, তারা নিজেদের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত রাখবার জন্য যে জায়গায় নেগোসিয়েশন করা দরকার, যে জায়গায় সমঝোতা করে চলা দরকার, তারা সেইভাবে চলতেছে। যার ফলে এই ফিলিস্তিনিদের ব্যাপারে সেই যে আওয়াজ এবং যে প্রতিরোধ বা যে প্রতিবাদ হওয়ার কথা সেটা হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আসলে এই যে এত এত সংখ্যক মুসলিম ভাই একটা উপত্যকায় দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, তার মানে কি আরব বিশ্বের কোনো কিছু করার নেই তাদের জন্য? মানে ও করার তো অবশ্যই আছে বা করণীয় অবশ্যই আছে, কিন্তু সেটা তারা করছে না। বা সেটা আমরা যেটা আশা করতেছি যে ওআইসি কিংবা আরব লীগ কিংবা আরও যে সমস্ত সংস্থাগুলো আছে তারা যে ধরনের সম্মিলিত ভূমিকা নেওয়া দরকার সেই যথার্থ ভূমিকা তারা নিতে পারতেছে না। তবে একটা আশার কিন্তু ব্যাপার আমরা দেখি, আপনি নিশ্চয়ই সেটা অবজার্ভ করেছেন হয়তো বা, এই আরব দেশগুলোর মধ্যে একটা দেশের ভূমিকা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা শুরু থেকেই দেখেছি এই ফিলিস্তিনের যে সংকট সেই বহু আগে থেকে মধ্যপ্রাচ্যের একটা দেশ, বিশেষ করে যদি বলি ইরানের কথা, ইরান কিন্তু এই গাজা উপত্যকার এই সংকট সমাধানে দীর্ঘদিন ধরে কিন্তু লড়াই করে আসছে। এমনকি তারা, আপনি জানেন যে ইসরায়েলও হামলাও চালিয়েছিল। ইরানের এই ভূমিকাটা আসলে আপনি কীভাবে দেখেন, যারা সত্যিকার অর্থে এই ফিলিস্তিনের আমার ভাই বোনদের সংকট সমাধানে বা ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতির জন্য, ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তারা তাদের যেই নিরলস সংগ্রাম দীর্ঘদিন থেকে, ইরানের বিশেষ করে, যেখানে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো তা একেবারেই নির্লিপ্ত, এদের ভূমিকাটা আপনি আসলে কীভাবে দেখেন? এদের ভূমিকা অনেক ইতিবাচকভাবে দেখি, এটা ইতিবাচক ভূমিকা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার নিপীড়িতের জন্য, মানে আমরা যেটা বলি মজলুম বলি, মজলুমের আসলে ধর্ম, বর্ণ, ভাষা, জাত এগুলো তো দেখতে হয় না, এবং আল্লাহ নিজেও এটা দেখেন না। মজলুমের পরিচয় হচ্ছে মজলুম। তা আজকে এই মজলুম যারা আছে তারা তো মজলুম হিসেবে তো তাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত, সারা বিশ্বেরই। আর সেই মজলুমের সঙ্গে যখন আপনার কিনশিপ তৈরি হয়, মানে আপনার সঙ্গে যখন তার আত্মীয়তা বা তার সম্পর্ক তৈরি হয়, যেমন একজন মুসলমানের জন্য মুসলমানের এক ধরনের তার কিনশিপ বা তার আত্মীয়তা তৈরি হয়, তো একজন, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, একজন বাঙালির সঙ্গে একজন বাঙালির একটা আত্মীয়তা তৈরি হয়, তো এই জায়গাগুলোতে তো সেটা আরও বেশি হয়ে যায়। সাধারণভাবে আমি বলছি যে মজলুমের পক্ষে দাঁড়ানো এটা এক ধরনের মানে দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো সেই দায়িত্ব যারাই পালন করবে, সেটা ইরান করলে অবশ্যই ইরান মানুষের কাছে এটার জন্য প্রশংসা প্রাপ্য হবে। সেটাই আমরাও দেখি, বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি আসলে ইরান সবসময়ই গাজা উপত্যকার মানুষের শান্তি বা এই দেশের রাষ্ট্রের স্বীকৃতির জন্য তারা আসলে লড়াই করে আসছে। আমরা একটু কথা বলতে চাই, আপনি জানেন যে অতি সম্প্রতি অর্থাৎ চলতি বছরের জুন মাসে একটা যুদ্ধ হয়ে গেল ইসরায়েল এবং ইরানের মধ্যে। মূলত সংকটটা ফিলিস্তিন কেন্দ্রিক। আপনি জানেন যে আসলে ফিলিস্তিনের এই গাজা উপত্যকা দখলকে কেন্দ্র করেই কিন্তু ইরানের সাথে যে সংকটটা আসলে দীর্ঘদিন ধরে, এবং এসব প্রেক্ষিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যাপারটা নিয়ে মূলত হঠাৎ করে, আবারও বলি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা হঠাৎ করে ইরানে হামলা চালিয়েছে, এবং খুব দ্রুত আমরা দেখেছি ইরান কিন্তু কামব্যাক করেছে। শুরুর দিকে কিছু হতাহতের ঘটনা ঘটলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি ইসরায়েলকে এক ধরনের নাকানি চুবানি খাইয়েছে
ইরান। আপনি তখন যুক্তরাষ্ট্রে ছিলেন নিশ্চয়ই, তখন আসলে কেমন দেখেছেন সেই সময়কার যুদ্ধটা? আপনার পর্যবেক্ষণ কেমন ছিল যদি বলেন 12 দিনের যুদ্ধের? আমরা দেখছি আসলে তখন ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে ওই তো যুদ্ধটা তো আসলে মানে এক্সটেন্ডেড যুদ্ধ হয়ে গেল। মানে যুদ্ধটা যেখানে ফিলিস্তিন ভূখণ্ডে শুরু হলো, এর সঙ্গে আরও বিভিন্ন দেশ যুক্ত হয়ে গেল এবং ইরানি কিছু স্বার্থের উপর যখন আঘাত আসলো, তারপরেও যুদ্ধটা ছড়ায় যায়নি, একটা লিমিটেড জায়গায় ছিল। কিন্তু সরাসরি ইরানি ভূখণ্ডের উপর যখন আঘাত এসে গেল, তার রিপারকেশন বা তার পাল্টা হিসেবে এই যুদ্ধটা হয়ে গেল। তখন আমরা অনেকেই কিন্তু এরকম মনে করতেছিল যে আস্তে আস্তে এটা কি বিশ্বযুদ্ধের দিকে যায় কি না, পরিস্থিতির ভয়াবহতা। কিন্তু শেষমেশ যাই হোক, যুদ্ধটা আর প্রলম্বিত হয় নাই 12 দিন, অনেক বেশি দিন না। কিন্তু মনে হচ্ছিল যে যুদ্ধটা বোধহয় অনেক বড় যুদ্ধ হয়ে যায় কিনা, বা সারা আরব এবং আরও পশ্চিমা বা অন্যান্য শক্তি এর সাথে যোগ হয়ে যায় কিনা। তো এটা হয় নাই। এখন এই যে এই পরিস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে ফিলিস্তিনের অবস্থাটা আসলে একটা অগ্নিগর্ভ অবস্থা। এটা যে কোনো মানে আরবের যে এই মানে ফিলিস্তিনের স্বাধীনতা, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র না হওয়ার যে ব্যাপারটা, এটা এক ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে আমাদের রাখতেছে এবং এক ধরনের ঝুঁকির মধ্যে রাখতেছে। অনেকে এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মধ্যে মনে করেন। তো সেই ঝুঁকি এড়াবার জন্য হলো বিশ্বকে একটা শান্তিময় বিশ্ব, একটা স্থিতিশীল বিশ্বের জন্য হলো আমাদের এখন সারা বিশ্ব থেকে ফিলিস্তিনের মানে স্বাধীনতার আওয়াজ তোলা উচিত। এবং অলরেডি অনেক দেশ থেকে আমরা যেগুলো শুধু এই দিক থেকে না, পশ্চিমের অনেক শক্তিশালী দেশ আওয়াজ তুলতেছে। তো আমরা আশা করি এগুলার একটা রেজাল্ট আমরা হয়তো অবশ্য সামনে ইনশাল্লাহ পাবো। আমরা যেটা বলছিলাম ইরানের সাথে যে যুদ্ধের ব্যাপারটা, আপনি দেখেছেন যে শেষ সময়ে একদম তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধবিরতির প্রস্তাবটা এনেছে। ঠিক কী কারণে? আপনি ওই সময় কিন্তু দেখেছেন নিশ্চয়ই যে তেল আবিবের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরান ব্যাপকভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে এবং শেষ পর্যায়ে ইসরায়েল বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছিল এবং যে কারণে আমেরিকার মধ্যস্থতায় আমরা দেখেছি যুদ্ধবিরতির প্রস্তাবটা এনেছে। আপনার কাছে জানতে চাই যে আসলে এখন আবার নতুন করে একটা যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। আপনার পর্যবেক্ষণ কি বলে? কি মনে হয় সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? সামনে যদি এখন এই যে শেষ যে যুদ্ধবিরতির যে প্রস্তাবটা আসছে এবং গাজা নিয়ে যে একটা পরিকল্পনা, ফিলিস্তিনিদেরকে নিয়ে যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা যদি ফিলিস্তিনিদের স্বার্থ সংরক্ষণ করতে না পারে বা ফিলিস্তিনিদের পক্ষে যদি সেইভাবে না যায়, তাহলে এইখানকার পরিস্থিতি তো এরকম থাকবে এবং যে কোনো সময়ই এটা এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এবং সেই স্ফুলিঙ্গ থেকে অনেক দাবানলের সৃষ্টি হতে পারে। এখন এইটা পারসেপশনের ব্যাপার, ভবিষ্যৎ কী হবে তো আমরা জানি না। তো কিন্তু এই ধরনের আশঙ্কা থাকে যে যদি একটা রাজনৈতিক সমঝোতা না হয় উভয় পক্ষের মধ্যে এবং ফিলিস্তিনি রাষ্ট্র যদি বাস্তবে যদি রূপ লাভ না করে, তাহলে আবারও এক ধরনের বিপর্যয়, আবার এক ধরনের সংঘাত সংঘর্ষের মধ্যে আমাদেরকে পড়তে হতে পারে। না, নিঃসন্দেহে। তবে আমরা দেখেছি আপনি যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির কথা বলেছেন আপনার, কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একদম স্পষ্ট করে বলেছেন যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি তারা দিতে চান না। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি যে পশ্চিমের অনেক দেশ কিন্তু আবার বলে যে ফিলিস্তিনের স্বীকৃতি দিচ্ছে, যদিও তারা আসলে এই ফিলিস্তিন রাষ্ট্রের কাঠামোটা কিভাবে হবে, তার আয়তনটা কতটুকু বা সীমানাটা কতটুকু হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা নির্দিষ্ট করে বলছে না। বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? মানে ফিলিস্তিনের যে প্রস্তাবটা আছে, যেমন 67 আগেকার একটা কথা কিন্তু আগে থেকেই আছে। আর এই মুহূর্তে পশ্চিম তীরের যে অংশ এবং গাজার যে অংশটা ফিলিস্তিনিদের আছে, এটা তো বাস্তবের মধ্যেই আছে। আর এর বাইরে হয়তো দাবি দেওয়ার মধ্যেও যেটা আছে যে জেরুজালেমের পূর্বাংশকে এবং 67 সালের সময়কার যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র। তো এখন যেটাই হোক, ফিলিস্তিনি রাষ্ট্রের যদি স্বীকৃতিটা যে আসতেছে, এটাকে একবারে আমরা করতে পারতেছি না। মানে এটা ইনসিগনিফিক্যান্ট বা তাৎপর্যহীন কিছু না, এটার তাৎপর্য আছে। আর একটা জিনিসের এত কঠিন একটা লড়াই চলতেছে তো 75-80 বছর যাবৎ, তাহলে একবারেই হয়তো আমরা সব কিছু অ্যাচিভও করে ফেলবো এরকম মনে করার
মানে অতটা মনে আমি করতেছি না। তো সেই ক্ষেত্রে যে অ্যাচিভমেন্টটা হচ্ছে, খণ্ড খণ্ড অ্যাচিভমেন্টগুলো স্টেপ যে আমরা আগাচ্ছি, সেইভাবে যদি আমরা আগাইতে থাকি তাহলেও হয়তো আমাদের জন্য এটা আমরা মনে করি যে এটা একটা ভালো কিছু হবে। নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা ভালো কিছু হোক, আমাদের দোয়া এবং শুভকামনা এই রাষ্ট্রের জন্য। আমরা এই পর্যায়ে একটু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে 2024 আগস্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, যেটা 24 গণ অভ্যুত্থান হিসাবে স্বীকৃত। আপনি তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এই দূর থেকে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থান বা গণবিপ্লবকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে দেখেছেন সেই সময়টা যদি আমাদের বলতেন। আমি বাইরে থাকলেও এই সময় বাংলাদেশি যে গণবিপ্লব সংগঠিত হয়, আসলে গত 16 বছর 17 বছর যে সময়টা, এই সময়টা থেকে আমরা আসলে এর ভেতরেই ছিলাম। এবং বিশেষ করে 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেল, তারপরে আমরা বুঝতে পারলাম যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবং 2013 সালে শাসনের দিকে যাচ্ছে, কারণ বাংলাদেশে যেহেতু ঐতিহ্য আছে বা আমাদের পুরোনো ট্র্যাডিশন আছে, যারা ক্ষমতায় থেকে নির্বাচন করলে সেই নির্বাচনের ফলাফল কী হয়, এই অভিজ্ঞতা তো আমাদের ছিল। তো সেটা একটা আশঙ্কা মানুষের মধ্যে ছিল। মানে ওই সময়কার যারা নাগরিক সমাজের মধ্যে যারা চিন্তা করতেন, পলিটিক্স নিয়ে ভাবতেন, পলিটিক্স করতেন সবাই এরকম না, মানে পলিটিক্স নিয়ে তো ভাবে যারা, তারাও তো পলিটিক্সের এক ধরনের অংশীদার। তো সেই তাদের মধ্যে কিন্তু এই চিন্তাটা ছিল অনেকের মধ্যেই, যারা চিন্তা করতেন। আর 2013 সালে যখন শাহবাগে যখন এই হলো, গণজাগরণ হয়ে গেল, এবং সেই গণজাগরণের মধ্যে প্রথম দিকে তো গণজাগরণের জমায়েত হতে থাকলো। পরবর্তীতে গভর্নমেন্ট কী করলো, ওইটাকে গ্রিপ করে ওখান থেকে সে ওই যে গণজাগরণ যে শক্তিটা উৎপাদন করলো, কিছুদিনের জন্য হলো বা কিছু সময়ের জন্য হলো, সেই শক্তিটাকে কাজে লাগায় এটা ফ্যাসিবাদের দিকে পুরো টার্ন করলো। তো যখন এই ফ্যাসিবাদের দিকে টার্ন করলো, ঠিক তখন থেকেই আমরা এর বিরুদ্ধে, আমি বা আমার মতো আরও অনেকেই হয়তো আমরা লিখতেছি, আমরা বলতেছি, আমরা যে মাধ্যমে কাজ করি সেই মাধ্যম দিয়ে এর প্রতিরোধের দিকে ছিলাম। এবং সর্বশেষ এই আন্দোলন নানা পথ পরিক্রমায়, নানা চড়াই উতরাই, 2014 ইলেকশন যেটা হলো, 2018 একটা যেটা নিশিরাতের ভোট বলা হয়, তারপর 2014 যেটা 24 দামি ভোট বলা হয়, এই সমস্তের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী একটা পরিস্থিতির মধ্যে চলে গেল প্রশাসন বা সরকার সেই সময়কাল। এবং তখনই একটা সময় ছাত্রদের মধ্যে বৈষম্য বিরোধী প্রথমে তো কোটা বিরোধী এটা ছিল, তার সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে এইটা আর একটু বড় মাত্রা পেয়ে গেল। কিন্তু কারণ আমাদের মুক্তিযুদ্ধের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের যেমন সামাজিক মর্যাদা, মানবিক যে ন্যায় বিচার, এই বিষয়গুলো 3টা বিষয় ছিল, যেটাকে আমরা যদি একটা প্যাকেজে বলি ইনসাফ বলতে পারি। মুক্তিযুদ্ধের মূল বিষয়টা ছিল তো ইনসাফ। এই যে ইনসাফ কায়েমের যে ঘাটতি, আর ইনসাফের বিষয়টাই কিন্তু ঘুরে ফিরে কিন্তু বৈষম্য বিরোধী কথাটার মধ্যে কিন্তু আমরা ইনসাফ পাচ্ছি। হ্যাঁ, তো এটা নিয়ে যখন আন্দোলন শুরু হয়ে গেল, তখন আমরা দূরে থেকেও এই আন্দোলনকে, আমি শুধুমাত্র ফিজিক্যালি হয়তো ছিলাম না, কিন্তু মেন্টালি এটাকে পুরোপুরি টাচ করতেছিলাম এবং বুঝতে পারতেছিলাম যে এইবার হয়তো একটা কিছু হবে। যখন ছাত্ররা জাগ্রত হলো, ওই সময় আমি যেমন আমার 12 জুলাই আমি লিখলাম একটা ছাত্রদের এই আন্দোলনে দিয়েছে যে ছাত্র জাগলে 21 হয়, ছাত্র জাগলে 90, ছাত্র জাগলে লেখা হয় ইতিহাসের সব বই। এটা ছিল 12 জুলাই। তো ওই সময়কার লেখাটা এইভাবে প্রতিটা আন্দোলনের পরতে প্রতিটা আন্দোলনের, ওই আন্দোলনের প্রতিটা বাঁকে মোড়ে আমি কিংবা আরও যারা বিদেশে তো অনেকেই তখন ছিলেন এবং অনেকে নানান মাধ্যমে তখন কাজ করছেন, এইভাবে এর সঙ্গে আমরা যুক্ত ছিলাম। না, আমরা জানি যে আসলে আপনি আপনার লেখনী, আপনি তো বিশিষ্ট ছড়াকার, আপনি চমৎকার ছড়া লেখেন। সেই আপনার ছড়ার মাধ্যমে আপনি উজ্জীবিত রেখেছেন বাংলাদেশের তরুণ সমাজকে, আপনি কাজ করেছেন পেছন থেকে। যখন আন্দোলনটা শুরু হলো বা যখন কোটা নিয়ে আন্দোলন চলছিল, এরপরে আসলে রাজপথে ছাত্র জনতা নেমে গেল, তখন কি আসলে আপনার মনে হয়েছে যে সত্যিকার অর্থে স্বৈরাচার পালিয়ে যাবে? এখন এটা বললেই হবে, আমার তখন এটা মনে হয়েছে। কারণ আমি মনে হয়েছে কি কারণে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গানের চ্যানেল আর কি, হায়দার টিউন নামে। ওই চ্যানেলে আমার একটা গান গাওয়ার জন্য একটা শিডিউল ছিল। তো আমার এখানে স্থানীয় যে আমার পক্ষে যে কাজ করে, তো আমি ওকে বললাম, শিডিউল ছিল সম্ভবত আগুন বা এরকম একজন শিল্পীর আর কি।
এটা জুলাইয়ের 20 থেকে 26 এর মধ্যে হবে কোনো। তো আমি বললাম যে তুমি ওই শিডিউলটা ক্যান্সেল করে দাও। তো বলছে ভাইয়া শিডিউল ক্যান্সেল করবো কেন? আমি বললাম শিডিউল ক্যান্সেল করে দাও, কারণ দেশের পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, হ্যাঁ, এবং কী হয় আমরা বলতে পারছি না, তো সেই সুতরাং এটা করো না এখন। তখন আমি কিন্তু বলবো, এবং সে এটা বলছে ওইটা ওই সময়কার ইয়েতে, যে আসলে তখন বোঝা যাইতেছিল যে আন্দোলনটা দীর্ঘ দিনের, তো আসলে যদিও এটা 36 দিনের এর সর্বশেষ পর্ব বা চূড়ান্ত পর্ব, কিন্তু এই জিনিসটা তো ঘটতেছে 2014 সালে মানুষ যেহেতু ভোট দিতে পারে নাই, 2018 সালে মানুষ ভোট দিতে পারে নাই, 2024 সালে মানুষ ভোট দিতে পারে নাই, গুম খুন অন্যান্য সব কিছু বাদ, এই যে ভোটের যে যাতনাটা, এই যে ভোট দিতে না পারবার যে ইয়েটা, এবং মানুষ যে অমূল্যায়িত হওয়া, অপমানিত হওয়া, ইনসাল্টেড হওয়া যে আমার ভোট আমি দিতে পারতেছি না, এটা কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের তৈরি করছে, এবং সেই ক্ষোভ ওই ছাত্রদের আন্দোলনের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে, এবং যার ফলে এটা একটা প্রবল স্রোতে পরিণত হয়ে গেছে, এবং সরকারের বা ওই সময়কার যে রেজিমের পতন ঘটে গেছে। না, সেটাই দীর্ঘ সময় যে আসলে মানুষের মধ্যে যে ক্ষোভের যে সঞ্চার ছিল সেটা বিস্ফোরিত হয়েছে সেই সময়টাতে। আসলে আপনি বলেছেন ইনসাফের কথা, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ছিল 71-এ, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ছিল 24-এর গণ অভ্যুত্থানে বা গণবিপ্লবের মধ্য দিয়ে। এত তরুণ ছাত্র জনতার প্রাণ গেল এই বিপ্লবকে কেন্দ্র করে। যেই স্পিরিট নিয়ে, যেই চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা এই বিপ্লব করেছে, সেই আকাঙ্ক্ষার কি বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে? সেই আকাঙ্ক্ষা এখনও তো আমরা সেভাবে বাস্তবায়ন হতে দেখছি না। সামনে আরও সময় আছে, কী হবে সেটা সামনের কথা বলছি না, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে প্রত্যাশা ছিল, মানুষের যে প্রত্যাশা ছিল, সেটা সেই প্রত্যাশার পূরণ করে নাই, মানে ঘাটতি রয়ে গেছে আর কি প্রত্যাশা পূরণে। কিন্তু এই প্রত্যাশা পূরণের ঘাটতি কেন, মানে কি কারণে? আপনি এর জন্য কাকে দায়ী করবেন? যেই স্পিরিট নিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সংগ্রামটা হলো, এই অভ্যুত্থানটা হলো, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করলাম, তাহলে মানে এর জন্য দায়ী মূলত কারা? এত দ্রুত এই যে স্পিরিটটা শেষ হওয়ার কারণটা কি, আপনি কি মনে করেন? স্পিরিট একদম শেষ হয়ে গেছে আমি সেটা বলবো না, অনেকের মধ্যে স্পিরিটটা আছে, এখনও আছে বলেই যে আপনি এই ধরনের প্রশ্ন করতেছেন, এটাও একটা স্পিরিট থাকারই লক্ষণ। মানে এর জন্য আপনার আফসোস বা এইটা হচ্ছে না কেন, এটা তো আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। আচ্ছা, তার মানে তাহলে স্পিরিটের একটা অংশ আছে। একটা হচ্ছে যে এটা কেন হলো না, এটাকে দায়ী না, আসলে এটা একটা পরিস্থিতিগত কারণ আমি মনে করি। যেটা পরিস্থিতিগত কারণ হলো, বিপ্লবের পরে আমরা একটা বিপ্লবী সরকার তো পাইনি। বিপ্লবের পরে বিপ্লবীরা কিন্তু নিরঙ্কুশভাবে ক্ষমতাকে নিতে পারে না, রাষ্ট্র ক্ষমতাকে, মানে ক্ষমতায় অর্থায়ন হচ্ছে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তো আপনাকে জনক্ষমতাকে নিতে হয়, তাই না? ক্ষমতার চর্চা তো সেই জায়গায় করতে হয় যে আপনি জনগণের কল্যাণের জন্য তো ক্ষমতার চর্চা করতে হয়। তো সেই অর্থে আমি বলতেছি, তাহলে বিপ্লবীরা যেহেতু নিরঙ্কুশভাবে ক্ষমতাকে নিতে পারে নাই, ফলে এইখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলো যুক্ত হয়ে গেছে, এবং এই ডিপার্টমেন্টগুলো যখন যুক্ত হয়েছে, ডিপার্টমেন্টগুলোর প্রত্যেকেরই ইন্টারেস্ট আছে, নিজস্ব ইন্টারেস্ট আছে, নিজস্ব চিন্তা আছে, তাদের নিজস্ব ভাবনা আছে। এখন এগুলোকে কম্প্রোমাইজ করতে হচ্ছে বাধ্য হয়ে। হ্যাঁ, একটা ডিপার্টমেন্ট ভাবতেছে এইরকম হোক, আর একটা ডিপার্টমেন্ট ভাবতেছে এরকম হোক, আর একটা ডিপার্টমেন্ট ভাবতেছে এরকম হোক। এখন মনে করেন মেজর ডিপার্টমেন্ট হচ্ছে যারা ছাত্র আন্দোলন যারা করছে, কিন্তু হলেও তাদেরকে এগুলোর সঙ্গে ব্যালেন্স করতে হচ্ছে, তারা সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফলে বিপ্লবীরা বিপ্লবকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে গেছে। এটা ওই যে একটা কথা আছে না, যে তুর্কি একটা প্রবাদ আছে যে প্রথম রাতে বিড়াল মারা আর কি। তো ওই যে বিপ্লবীরা যদি প্রথম থেকেই যদি এটাকে মানে এটার কর্তৃত্বে আসতে পারতো, পরিপূর্ণ কর্তৃত্বে, তাহলে ভুল হোক সঠিক হোক বা ভালো হোক মন্দ হোক, সেটা বিপ্লবীরাই করতো। সেটা আমরা মনে করি অবশ্যই ভালোটাই আমাদের প্রত্যাশিতটাই হতো, বা মানুষের আকাঙ্ক্ষারই, কারণ যেহেতু তারা এটার মধ্যে দিয়ে আসছে, এই আবেগ, এই অনুভূতি, এই রক্তদান, এগুলো তো তারা করছে, তাই না? মানে তাদের সঙ্গে যে সহযোদ্ধারা করছে, তাহলে এটাকে তারা কীভাবে ওন করে, এটাকে তাদের মর্মে যেভাবে উপলব্ধি করে, অন্যরা যারা অন্যান্য স্টেকগুলো আসছে তারা তো সেটা সেইভাবে করে না। ফলে হয়তো এই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়ে গেছে। আপনি আসলে চমৎকার করে বলেছেন। তবে আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে
আপনার কাছ থেকে কিছু ছড়া শুনতে চাই। আমরা দীর্ঘদিন থেকে আপনি এটা প্র্যাকটিস করেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি আপনি সব গণমাধ্যমগুলোতে, পত্রিকাগুলোতে আপনার যে ছড়া সেরি থাকতো। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার কয়েকটা ছড়া শোনাতেন। আচ্ছা, আমি যেহেতু সমকালীন বলেন, আমি সমকালীন বিষয়ক দিয়ে একটা ছড়া বলি, মানে যেগুলো সমকালীন ছড়া। আমি নানান ঘরানার ছড়া লিখি। এর মধ্যে একটা বলি, এটা আমার 25 বছর আগে একটা ছড়া। ওইখানে এই যে আমাদের আকাঙ্ক্ষাগুলো এটার মধ্যে আছে, কিন্তু যে আমরা সবসময় বলি কি যে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ, কিন্তু বাস্তবে কিন্তু পুরো ঘটনাটা উল্টা হয়, যে দেশের চেয়ে দলটা থাকে বড়, আবার দলের থেকে ওই দলের যে নেতা থাকেন উনি হয়ে যান বড়। তো এটা নিয়ে আমার একটা ছড়া, উল্টা নিয়ম। ব্যক্তি থেকে দল বড় আর দলের চেয়ে দেশ, বাস্তবে নেই এই বচনের এতটুকু দেশ। এ নিয়মটা উল্টে গেলেই খেয়াল করে কেতা, দেশের চেয়ে দল বড় তাই দলের চেয়ে নেতা। আচ্ছা, আরেকটা বলতে পারি যে ওই সময় দেখেন আমাদের যে প্র্যাকটিসগুলো ছিল দলীয়করণ, এটা নিয়ে আমার এটা খুবই একটা মানে জনপ্রিয় ছড়া আমার। তো সেটা বলতেছি। মন্ত্রী ডেকে রাজা হাঁকেন, নোটিশ দিয়ে বলিও এখন থেকে প্রশাসনে সবাই হবেন দলীয়। টার্মিনাল আর হলের পরে দখল হবে গলিও, দলের নামেই চাঁদ উঠবে, ফুটবে ফুলের কলিও। দলের নামেই চলবে চ্যানেল, উঠবে ভ্রমর অলিও, দল পরিচয় যাচাই করেই পড়বে খেতে পোলিও। দলের নামেই বাষ্প থেকে মেঘ হবে সব জলীয়, দলের প্রেমে ঘাটতি হলে ভাঙবে ঠ্যাঙের নলিও। সত্যি সত্যি চমৎকার চমৎকার। আসলে এই যুগে তো আসলে অ্যান্ড্রয়েড বা iOS ফোন আছে বা টেলিভিশন আছে, কিন্তু আপনারা যখন ছড়া লিখতেন পত্রিকাগুলোতে বা গণমাধ্যমগুলোতে, তখন আসলে মানুষের আনন্দের বা বিনোদনের চমৎকার একটা মাধ্যম ছিল এই ছড়াগুলো, মানুষের মুখে মুখে ছিল। যদি সেটি কালের বিবর্তন এখন কিছুটা ম্লান হয়েছে, তারপরও এটার আবেদন কোনো অংশেই কম নাই। যেমনটা আসলে আমরা দেখেছি এই 24শে গণঅভ্যুত্থানে। আপনি গণঅভ্যুত্থানের সময়ও বেশ কিছু ছড়া লিখেছেন, যদি কয়েকটা আমাদের শোনাতেন। গণঅভ্যুত্থানের ছড়া অনেকগুলো, এই যে আমি একটু আগে যেটা বললাম যে 21 ছাত্র জাগলে 21 হয়, এটা গণঅভ্যুত্থানের সময়। আমার একটা ছড়া দিয়ে এখানে একটা টি-শার্ট হয়েছে, এটা আমি পরে দেখলাম এসে। সেটা ছিল এরকম যে ষড়যন্ত্রের সং বুঝি না, দেশটা বুঝি পোড়া। ষড়যন্ত্রের সং বুঝি না, দেশটা বুঝি পোড়া, দেশের গায়ে হাত দিলে জাস্ট হাড্ডি করুম গোড়া। এটাও এই সময়কারী। চমৎকার। আর আমি আর একটা ছড়া এটা পড়তে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য নিয়ে আমরা অনেক কথা বললাম, এর উপর আমার একটা ছড়া, এটা আমি আমার পোস্ট মডার্ন ধারণার ছড়া। এই ছড়াটা আমি একটু পড়ছি। নতুন স্লোগান। প্রাচ্য ওঠো, প্রাচ্য জাগো, মডার্ন ফুটো, মডার্ন ভাগো। প্রাচ্য ওঠো, সাইড ডাকে, ওরিয়েন্টাল পথের বাঁকে, যে বেদনার বর্ণ আঁকে, উপেক্ষাতে তোমরা তাকে আর কতকাল এড়িয়ে যাবে, আর কতকাল আগের মতোই মডার্ন পথে বেরিয়ে যাবে। প্রাচ্য ওঠো, প্রাচ্য জাগো। তোমার কাবা, তোমার কাশী, জেরুজালেম, যিশুর হাসি, এসব তোমার, তবুও করিম কেশব তোমার, আর কতকাল ধুকবে, গাজার হাজার নির্যাতিত কেবল মাথা ঠুকবে। প্রাচ্য ওঠো, প্রাচ্য জাগো, মডার্ন ফুটো, মডার্ন ভাগো। মডার্নিজম কি দিয়েছে? কলোনি, সেই কলোনির কূপে তুমি 400 বছর জ্বলনি, তাইলে হালা বোধের তালা, জলদি এবার খুইলা ফালা। মডার্ন রেক বাই, পোস্ট মডার্ন প্রেক্ষিতে আজ নতুন স্লোগান চাই। নতুন স্লোগান, নতুন ভাষা, সিদ্ধার্থের সাম্য এবং মোহাম্মদের মহান আশা। কালার বাঁশি, মুসার লাঠি, পাচ্য খাঁটি, পাচ্য খাঁটি, ইব্রাহিমের পোলায়, আর কতকাল পূর্বে পথে ঘুরবে ছেঁড়া ঝোলাই। অসাধারণ, চমৎকার, এক কথায় সত্যি অসাধারণ। আর দুই একটা যদি শোনান। আচ্ছা, আরেকটা আমাদের দেশের এই মানে আদমশুমারি বা জোরশুমারি নিয়ে যে ইয়েটা হয় আর কি, এটা নিয়ে একটা কেরিকাচার করা ছিল, ছাগল শুমারি। এটার মধ্যে একটু অঙ্ক আছে ঐকিক নিয়মের। পরিসংখ্যান বোর্ড বসেছে হিসেব কিতাব নিতে, বাংলাদেশে ছাগল কত ভূমির বিপরীতে। সেই মোতাবেক নামলো কাজে 2 জুনিয়র কর্মী, রিপোর্ট দিল বোর্ডের কাছে সার্ভে করে বর্মি। 2 দিন বাদে বোর্ড মিটিংয়ে সাহেব বলে ফেলেন, কেমন করে এমন হিসেব জলদি এত পেলেন? কথা শুনে কর্মীরা কয়, বর্মি যাওয়ার পরে দেখেছিলাম 10টা ছাগল একটা মাঠে চড়ে। এরপর সেই মাঠটা মেপে তার এরিয়া নিলাম, সেটা দিয়েই দেশকে পুরো ভাগ করে স্যার দিলাম। ভাগফলটা গুণন করে 10টা ছাগল দিয়ে মোট ছাগলের হিসেবখানার সঙ্গে এলাম নিয়ে। হিসেব শুনে রাগে সাহেব কাঁপছে থর থর, হয়নি বাপু 3টে ছাগল ওর সাথে অ্যাড করো। ক্ষতমতো কর্মীরা কয়, ভাগ গেল ফিরতে? সাহেব বলেন, তোমরা 2টো এবং আমি হে।
না, সত্যি সত্যি চমৎকার, আপনি দারুণ লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরকেও আমার ধন্যবাদ থাকলো। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আরও একজন বিশিষ্ট অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।